আসসালামু আলাইকুম সুপ্রিয় কম্পিউটার টেকনোলজির চতুর্থ পর্বের শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এসেছি ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের অপারেশন অফ রিকারশন টিউটোরিয়াল নিয়ে। আশা করছি আসন্ন পরীক্ষার ফলাফল ভালো করতে সহায়ক ভূমিকা পালন করবে, তাই ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকুন। চলুন শুরু করি অপারেশন অফ রিকারশন। অপারেশন অফ রিকারশনে আমাদের যা যা থাকছে: রিকারশনের ব্যবহার, সাবরুটিন, রিকারসিভ সাবরুটিন, রিকারসিভ ফাংশন, রিকারসিভ প্রসিডিউর, অ্যালগরিদম অফ ফ্যাক্টোরিয়াল ভ্যালু, রিকারশন প্রসেস, অ্যালগরিদম অফ ফিবোনাকি নাম্বার, এক্সাম্পল, সাবরুটিন শেয়ারিং এবং সাবরুটিন এর সুবিধা। চলুন এবারে দেখে আসি বিস্তারিত। অধ্যায় ৭, রিকারশনের কার্যাবলী। আমরা এর আগে প্রথম অধ্যায় ডাটা স্ট্রাকচার সম্বন্ধে ধারণা, দ্বিতীয় অধ্যায় অ্যালগরিদমের মৌলিক ধারণা, তৃতীয় অধ্যায় অ্যারে, চতুর্থ হচ্ছে লিঙ্ক লিস্ট, পঞ্চম স্ট্রাক, ষষ্ঠ কিউ এর কার্যপ্রণালীর ধারণা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। যারা ভিডিওগুলো দেখেননি তারা ভিডিওগুলো দেখুন পর্যায়ক্রমিকভাবে। তাহলে আজকে আমরা ভিডিও দেখব রিকারশন এর কার্যপ্রণালী। আমরা প্রথমেই দেখে এসেছি রিকারশন এ আমরা কি কি আলোচনা করছি, সেই আলোচ্য বিষয়গুলো আমরা দেখে এসেছি। এবারে আমরা বিস্তারিত আলোচনা যাচ্ছি। রিকারশন বলতে পুনঃ পুনঃ আবর্তনকে বোঝায়। তাহলে বারবার যদি একটি কাজ হয় তাহলে সেটাই হচ্ছে রিকারশন। কোনো প্রোগ্রাম এর রিকারসিভ ফাংশন এর মাধ্যমে এই রিকারশন প্রক্রিয়া সম্পাদিত হয়। তাহলে রিকারশন আমরা যদি এক কথায় বুঝতে চাই তাহলে পুনরায় যেটা আবর্তন হয় সেটাই হচ্ছে রিকারশন, বা বারংবার যেটা আবর্তন হয় সেটাই হচ্ছে রিকারশন। কোনো অ্যালগরিদমের একটি অংশ যদি নির্দিষ্ট কোনো শর্ত সাপেক্ষে পুনরায় চলতে থাকে তবে তাকে লুপ বলে। এক্ষেত্রে রিকারশন এবং লুপের মধ্যে একটি পার্থক্য আমরা খেয়াল করছি। এখানে নির্দিষ্ট কোনো শর্ত সাপেক্ষে যখন পুনরায় চলতে থাকে তখন তাকে আমরা লুপ বলছি, এবং রিকারশনের ক্ষেত্রে বারংবার যেটা আবর্তন হচ্ছে সেটাই হচ্ছে রিকারশন। রিকারশনের ব্যবহারে আমরা দেখতে পারি ফ্যাক্টোরিয়াল ভ্যালু, ফিবোনাকি সিরিজ এবং প্যালান্ড্রোমিক। আমরা এখানে দেখব ফ্যাক্টোরিয়াল ভ্যালু এবং ফিবোনাকি। প্যালান্ড্রোমিকের ক্ষেত্রে আমরা জানি যে 1, 2, 1 এটাকে আমরা যেভাবেই সাজাই না কেন সেটি একই রেজাল্ট প্রদান করবে। 1, 2, 1। আমরা যদি উল্টো দিক থেকে আসি তাহলে 1, 2, 1 আমরা একই পাচ্ছি। একইভাবে আমরা ম্যাডাম শব্দটাকেও যদি প্যালান্ড্রোমিক করতে চাই তাহলে একই রেজাল্ট পাচ্ছি। সাবরুটিন এক ধরনের পরিপূর্ণ ও স্বাধীন প্রোগ্রাম মডিউল বা সাব অ্যালগরিদম, যাকে মূল অ্যালগরিদম বা অন্য কোনো সাব অ্যালগরিদমের মান নির্ণয়ের জন্য প্রয়োজন অনুসারে এক বা একাধিক ব্যবহার করা হয়ে থাকে। রিকারসিভ সাবরুটিন মূলত রিকারসিভ ফাংশনেই হচ্ছে রিকারসিভ সাবরুটিন। এই জন্য বলা হয়েছে রিকারসিভ সাবরুটিন মূলত রিকারসিভ ফাংশন বই অন্য কোনো কিছুই নয়। কাজেই নিজেকে কল করতে সক্ষম এমন ফাংশনেই রিকারসিভ সাবরুটিন। যে সাবরুটিন নিজেই নিজেকে কল করতে সক্ষম তাকে রিকারসিভ সাবরুটিন বলে। যে সমস্ত ফাংশন নিজেই নিজেকে কল করে তাদেরকে রিকারসিভ ফাংশন বলে। এই প্রক্রিয়াকে রিকারসিভ প্রসিডিউর বলে। যখন এই প্রক্রিয়াটা হবে তখন তাকে রিকারসিভ প্রসিডিউর বলছে। অ্যালগরিদম অফ ফ্যাক্টোরিয়াল ভ্যালু। আমরা একটি অ্যালগরিদম যদি দেখি, স্টেপ 1-এ বলা হচ্ছে
যদি n ইকুয়াল 0 হয় তাহলে ফ্যাক্ট ইকুয়াল 1 নির্ধারণ হবে এবং রিটার্ন করবে এবং পরবর্তীতে এই 1টা রিটার্ন করবে। তাহলে স্টেপ 2 এর ক্ষেত্রে যদি আমরা দেখি ফ্যাক্টোরিয়াল ফ্যাক্ট n-1, তাহলে ফ্যাক্ট n-1 কে কল করা হবে, যেটা আমরা দেখে আসলাম কিছুক্ষণ আগে। ফ্যাক্ট ইকুয়াল n ইন্টু ফ্যাক্ট নির্ধারণ করা হবে এবং পরবর্তীতে এটা রিটার্ন করা হবে। রিকারসিভ প্রসিডিউরের ক্ষেত্রে আমরা যদি রিকারশন দেখি ফ্যাক্টোরিয়াল 4 কে, তাহলে আমরা দেখতে পাবো রিকারশন প্রক্রিয়ায় এই ফ্যাক্টোরিয়াল 4 কে 9টি ধাপে সম্পূর্ণ হতে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি ধাপ নাম্বার 1, এখানে ফ্যাক্টোরিয়াল 4 কে আমরা যখন ভাঙছি তখন 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। আমরা জানি রিকারশন প্রসিডিউরের ক্ষেত্রে আমরা যখন কোনো কিছু ফ্যাক্টোরিয়ালে নিয়ে আসি তখন এর মান যদি বের করতে যাই, এখানে যেমন 4 আছে, এই 4 কে যদি আমরা ভাঙি তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এটা ইকুয়াল যেটা হবে সেটাই মূলত আমাদের এই ফ্যাক্টোরিয়াল 4 এর মান নির্ধারণ করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 2 একে 2, 3 দুগুণে 6, 4 6 24, এখানে তাহলে আমাদের মানটা হচ্ছে 24। আমরা এই প্রক্রিয়াটি এখানে দেখছি। তাহলে প্রথম যে ধাপটি আছে সে ধাপটি হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 কে আমরা ভাঙালে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এই 3টিকে যদি আমরা ভাঙাই তাহলে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে আমাদের এক এক করে কমতে থাকবে। ফ্যাক্টোরিয়াল 2 কে ভাঙলে 2 ইন্টু 1 হবে, এই 1 ফ্যাক্টোরিয়ালকে 1.0, তার মানে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 1। এখানে আমরা বলে দিছি n ইকুয়াল 0 হয় তাহলে ফ্যাক্ট ইকুয়াল 1 হবে। এই n ইকুয়াল 0 হয়ে গেছে, এই জন্য এটার মানটি 1 হয়ে গেছে। একইভাবে আমরা যখন এই পুনরাবৃত্তিটা করতে যাব এবং এটার মানটা নির্ধারণ করতে যাব তখন এই ফ্যাক্টোরিয়াল 1 ইকুয়াল 1 ইন্টু 1 ইকুয়াল 1, আমরা মান 1 পাচ্ছি। একইভাবে যখন 2 এর ফ্যাক্টোরিয়ালটি করছি তখন আমরা 2 পাচ্ছি, 2 ইন্টু 1 ইকুয়াল 2। যখন 3 এর ফ্যাক্টোরিয়াল করতে যাচ্ছি তখন 3 ইন্টু 2, 3 দুগুণে 6, আমরা 6 পাচ্ছি। পরবর্তীতে 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 4 ইন্টু 6, আমরা যে এই মানটা পাচ্ছি এই মানটা পরবর্তীতে এটির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এবং গুণ আকারে আসছে। 4 ইন্টু 6, 4 6 24, আমরা 24 পেয়ে যাচ্ছি। রিকারসিভ ফাংশন ব্যবহার করে ফিবোনাকি নাম্বার বের করার অ্যালগরিদম। আমরা যেহেতু অ্যালগরিদম পড়ছি এখানে আমাদের অ্যালগরিদমের উপর একটু ফোকাস করতে হবে এবং একটু বুঝতে হবে। নিচে n-তম পদবিশিষ্ট ফিবোনাকি সিরিজ fn কে নির্ণয় করার একটি প্রসিডিউর দেখানো হয়েছে। আপনাদের বই থেকে এটা নেওয়া হয়েছে, যেহেতু আপনারা বইয়ে দেখলে খুব সহজে বুঝতে পারবেন, তবু আমি একটি দেখাচ্ছি। প্রসিডিউর 7.4 এ এটি উল্লেখ আছে, ফিবোনাকি FIBN। এই প্রসিডিউর 0টি fn কে নির্ণয় করে এবং নির্ণীত মান প্রথম প্যারামিটার FIB রিটার্ন করে। আমরা যদি এখানে একটু খেয়াল করি স্টেপ 1, যদি n ইকুয়াল 0 বা n ইকুয়াল 1 হয় তাহলে ফিবোনাকি FIB ইকুয়াল n নির্ধারণ হবে এবং তা রিটার্ন করবে। ফিবোনাকি FIBA n-2 কে কল করে। একইভাবে পরবর্তীতে ফিবোনাকি FIBB এটি n-1 কে কল করা হয়। পরবর্তীতে FIBA এবং FIBB নির্ধারণ হয়। এই দুটোকে যোগ করে যে মানটা আসে পরবর্তীতে সে মানটাই আমরা পেয়ে থাকি এবং সেটিকে
রিটার্ন করে। আমরা যদি একটু চিত্র আকারে দেখি তাহলে খুব সহজেই বুঝতে পারবো। আমাদের এই ফিবোনাক্কির ক্ষেত্রে আমরা জানি 0 এবং 1 এটি হচ্ছে ডিফল্ট আমাদের নাম্বার। এই ডিফল্ট নাম্বারটিকে যখন আমরা যোগ করি এই দুটোকে, তখন আমরা এই 0 প্লাস 1 ইকুয়াল 1, আমরা 1 পাচ্ছি। পরবর্তীতে 1 প্লাস এই 1 ইকুয়াল 2 পাচ্ছি। পরবর্তীতে একইভাবে 1 প্লাস 2 আমরা 3 পাচ্ছি। ফিবোনাক্কির ক্ষেত্রে আমরা যখন নাম্বার নির্ধারণ করি তখন তার পূর্ববর্তী দুটো নাম্বারের সঙ্গে যোগ হয়ে যেটি আসে সেটি মূলত আমাদের পরবর্তী নাম্বার নির্ধারণ হয়। একইভাবে 2 এবং 3কে যোগ করে যেটা মান আসে সেটি হচ্ছে পরবর্তী মান 5। একইভাবে 3 প্লাস 5 যোগ করে যেটি মান আসে সেটি হচ্ছে 8। পরবর্তীতে একইভাবে এই মানগুলো আমাদের নির্ধারণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের নির্দিষ্ট মানে না পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই প্রসেস আমাদেরকে চালিয়ে যেতে হবে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানে আমাদের n একটি মান দেওয়া আছে। এই মানটাকে যদি আমরা নির্ধারণ করতে যাই তাহলে অবশ্যই n-1, তার মানে তার পূর্বের সংখ্যাটিকে লাগবে n-1 এবং পরবর্তীতে n-2, এই n-2কে আমাদেরকে যোগ করতে হবে। তাহলে n-2 এবং n-1 এর যোগফলটাই হচ্ছে n। সাবরুটিনের সুবিধা। সাবরুটিন ব্যবহার করে কোনো জটিল এবং দীর্ঘ প্রোগ্রামের অ্যালগরিদমকে সহজ ও সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা যায়। ছোট ছোট প্রোগ্রাম মডিউল আকারে থাকার কারণে ত্রুটি শনাক্ত করা সহজ হয়। ইউজারগণ প্রোগ্রাম সম্পর্কে সহজে ধারণা পেতে পারেন। নির্দিষ্ট সংখ্যক অনুরূপ ধাপসমূহ বারবার লেখার অসুবিধা দূর হয়। গ্রুপ ওয়ার্ক এর ক্ষেত্রে সাবরুটিনের ব্যাপক ব্যবহার রয়েছে। সময় অপচয় কম হয়, কাজের দ্রুততা বৃদ্ধি পায়। কিন্তু এই সাবরুটিনের ক্ষেত্রে বেশ কিছু অসুবিধা আমরা দেখি। 1 নম্বরে, সাধারণ ব্যবহারকারীর পক্ষে সাবরুটিন ব্যবহার করা জটিল। 2 নম্বরে, প্রোগ্রামের দ্রুততা কমিয়ে দেয়। 3 নম্বরে হচ্ছে বিভিন্ন লুপ এর ব্যবহারে প্রোগ্রামের দ্রুততা বেড়ে যায়। সাবরুটিন শেয়ারিং। সাবরুটিন শেয়ারিং বলতে সাবরুটিন এর সাথে মূল প্রোগ্রামের রেজাল্ট বা ডাটার আদান প্রদান বোঝায়। প্রতিটি সাবরুটিনের সুনির্দিষ্ট নাম থাকে। এই নাম ধরে মূল প্রোগ্রাম বা অন্য কোনো সাব প্রোগ্রামে সাবরুটিনকে কল করা হয়। এক্ষেত্রে যে প্রোগ্রাম থেকে সাবরুটিনকে কল করা হয় সেটি হচ্ছে কলিং প্রোগ্রাম বলে, আর যাকে কল করা হয়েছে তাকে কল্ড প্রোগ্রাম বলে। সাবরুটিন এর নামের পরে বন্ধনীর মধ্যে কিছু প্যারামিটার বা আর্গুমেন্ট ব্যবহার করা হয়। এগুলোকে মূলত ডামি ভেরিয়েবল বলা হয়। সাবরুটিনে ব্যবহৃত ডামি ভেরিয়েবল ব্যবহার করে মূলত প্রোগ্রাম বা কলিং প্রোগ্রাম থেকে ডাটা গ্রহণ করে এবং প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন করে। আউটপুট মূল প্রোগ্রামে ফেরত পাঠায়। নিচের উদাহরণের মাধ্যমে কলিং প্রোগ্রাম বা কল্ড প্রোগ্রামের মাধ্যমে আমরা ডাটা আদান প্রদান স্পষ্ট বুঝতে পারব। এখানে মেইন প্রোগ্রামটি আমরা একটু দেখে নেই। ধন্যবাদ সাথে থাকবার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের মধ্যে
শেয়ার করুন।